শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু দুদকের। অভিযোগ, বিভিন্ন প্রকল্প থেকে নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগ। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে দুর্ঘটনা, এক চালক নিহত, আহত অন্তত 15। হাইওয়ে পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক। আমাদের গাড়ির ড্রাইভার, সুপারভাইজার আর হেল্পার সামান্য আহত হয়েছে। লাখ লাখ শুক্রিয়া যে সবাই মোটামুটি ভালো আছে, 4-5 জন লোক একটু আহত হয়েছে। সাকুরা পরিবহন এবং গোল্ডেন লাইন এনা পরিবহনের ড্রাইভার এবং হেল্পাররা সামান্য আহত হয়। আমরা তাদেরকে এখান থেকে তারা হসপিটালে পাঠাই। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনায় যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ, কয়েকজন আহত, ক্ষতিগ্রস্ত এমভি কীর্তনখোলা 10 ফেরানো হলো ঢাকায়। বুয়েট ছাত্র নিহতের ঘটনায় মুবিন, মেরাজুল ও আসিফ চৌধুরীর 2 দিন করে রিমান্ড। ডোপ টেস্টে 2 আসামির মাদক গ্রহণের প্রমাণ। ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে বিএসএমএমইউ এর ট্রেনিং চিকিৎসকরা। 6 সদস্যের প্রতিনিধি দল গেছে সচিবালয়ে, দাবি আদায় না হলে নতুন কর্মসূচি। আমনের ভরা মৌসুমেও অস্থির চালের বাজার, পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। নাকাল ক্রেতারা। আমাদের একটা নির্দিষ্ট বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব, কেনাকাটা কমিয়ে দিই, খাবার কমিয়ে দিই, এইভাবে একটা ম্যানেজ করা। মিলেররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। নিউ ইয়র্ক ও লন্ডনে $300 মিলিয়ন পাচারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। তাদের বিরুদ্ধে গেল 15 বছরে বিভিন্ন মেগা প্রকল্পে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। অনুসন্ধানে 5 সদস্যের টিম গঠন করে দুদক। শেখ হাসিনা, শেখ রেহানা ও জয়সহ তাদের পরিবারের বিরুদ্ধে অনুসন্ধান চলাকালে ব্যাংক হিসেব জব্দ বা ক্রোক করতে পারবে এই কমিটি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি টাকা সহ বিভিন্ন প্রকল্পে ওঠা 80,000 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এছাড়া আশ্রয়ণ সহ 8টি প্রকল্পে দুর্নীতির তথ্য আমলে নিয়েছে দুদক। 3 সেপ্টেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের সব দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। শুনানি নিয়ে এসব অভিযোগ অনুসন্ধানে দুদকের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে গত 15 ডিসেম্বর রুল জারি করেন হাইকোর্ট। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। এনসিবি নাম, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো, তারা ইন্টারপোলের ব্যাপারে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা বা ইন্টারপোল রিলেটেড যত অ্যাক্টিভিটিস আছে বাংলাদেশের পুলিশের পক্ষ থেকে সেটা তারা মনিটর করেন, সেটা দেখভাল করেন এবং সেই ব্যাপারে তারা দায়িত্ব পালন করেন। গত 13 নভেম্বর তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের অফিস থেকে আমরা ফর্মালি এই ইন্টারপোলের রেড নোটিশ জারি করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে যে ফর্মটা আছে তাদের স্বীকৃত ফর্ম, সেটা ফিল আপ করে একটা ফরওয়ার্ডিং লেটার সহ আমরা এনসিবিকে, অর্থাৎ বাংলাদেশ পুলিশের যে সেন্ট্রাল ব্যুরো, ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো যেটা আছে সেটার কাছে আমরা পাঠিয়েছি। বাকি ফর্মালিটিসটা করার দায়িত্ব আমাদের এনসিবির। সুতরাং এই ইন্টারপোলের রেড নোটিশটা ইন্টারপোল কর্তৃক জারি হয়েছে কিনা সেই বিষয়টা বলার দায়িত্ব হচ্ছে আমাদের এনসিবির এবং আমাদের বাস্তবিক অর্থে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসের।
আমরা এই খবরটা আপনাদেরকে ক্লিয়ারলি বলতে পারছি না যে তাদের মাধ্যমে এটা জারি হয়েছে কিনা বা ইন্টারপোলের ওয়েবসাইটে এটা অ্যাভেলেবল আছে কিনা। এটার আপডেট জানতে হলে আপনারা যদি পুলিশ সদর দপ্তরের একজন এডিশনাল আইজিপি আছেন এনসিবির দায়িত্বে, তার কাছ থেকে এটা বিস্তারিত তথ্য জানতে পারবেন। আমরা যদি জানতে পারি ভবিষ্যতে বা পরবর্তীতে আমরা আপনাদেরকে এটা জানাতে পারবো। শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা, এই মামলাগুলো কি এখন বাইরের যে মামলা সেগুলো সব এখানে একত্রিত হবে কি না? আগে আপনি বলছিলেন যে পরে জানানো হবে, সিদ্ধান্ত কি হয়? এখন বাইরের মামলা কি আর চলবে নাকি সব এখানেই হবে এক? আর এই যে বিশাল কর্মযজ্ঞ, অনেকের প্রশ্ন যে তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া শেষ হতে কেমন সময় লাগতে পারে, আমরা কি কোনো ধারণা করতে পারি? সারা দেশে বিভিন্ন অপরাধে বিভিন্নভাবে তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলাগুলো চলমান থাকবে। আমাদের কাছে যে সমস্ত প্রাপ্ত অভিযোগ আছে তার ভিত্তিতে বিশেষ করে জুলাই আগস্টের অভ্যুত্থান চলাকালীন সময়ে হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধ এবং গত 16 বছর ধরে গুম, ক্রসফায়ারের মতো যে মানবতা বিরোধী অপরাধ, পিলখানা হত্যাকাণ্ড এবং হেফাজতে ইসলামের হত্যাকাণ্ড, হেফাজতে ইসলামের উপরে 2013 সালে যে ম্যাসাকার চালানো হয়েছিল, মোটা দাগে এই কয়েকটি বিষয়ের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসেছে। সেগুলোর ভিত্তিতে তদন্ত চলমান আছে এবং আমরা বিশ্বাস করি যে এই তদন্ত যেহেতু শেখ হাসিনা সহ তার ক্যাবিনেট এবং তার পুলিশ বাহিনী, বিভিন্ন বাহিনীর প্রধান সহ অনেকের বিরুদ্ধে মামলা চলমান আছে, সেজন্য প্রায়োরিটি ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত প্রক্রিয়া যেটা আছে সেটা খুব জোরে সোরে চলমান আছে। আমরা আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই অন্তত শেখ হাসিনার বিরুদ্ধে যে তদন্ত আমাদের রিপোর্ট, সেটা তদন্ত সংস্থা যেটা বলেছেন তারা মনে করেন যে আশা করেন তারা 3 মাসের মধ্যে হয়তোবা তারা শেষ করতে পারবেন। এটা চূড়ান্ত কথা নয়, তারা আশা করছেন 3 মাসের মধ্যে হয়তো তারা পারবেন। তো তদন্ত রিপোর্টটা তদন্ত সংস্থা স্বাধীনভাবে করছে, সেটা আমাদের হাতে এসে পৌঁছালে তখন আমরা বলতে পারবো যে আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়াটা কখন শুরু হবে। আইনের মধ্যে বলা আছে যে রিপোর্ট পাওয়ার পরে কবে থেকে বিচার শুরু হবে, কখন ফর্মাল চার্জ দাখিল হবে, কখন সাক্ষী গ্রহণ শুরু হবে। সুতরাং এটা হচ্ছে আমাদের দিক থেকে আপডেট। আর দেশব্যাপী যে সমস্ত মামলা চলমান আছে সব মামলা এখানে তো একবারে নিয়ে আসা সম্ভব নয়। আমরা তো যে তদন্তটা করছি সেটা মানবতা বিরোধী অপরাধ যা কিছু উনি করেছেন বা তার সাথে যে সমস্ত পারপিট্রেটররা করেছে তাদের তদন্তের মধ্যে কিন্তু এই সমস্ত বিষয় কাভার করে আসবে। এর বাইরেও ইন্ডিভিজুয়াল কোনো ঘটনার জন্য যদি মামলা হয়ে থাকে সেসব মামলা চলমান থাকবে, সেগুলো সব মামলার কার্যক্রমও কোনো বাধাগ্রস্ত হবে না আমাদের তদন্তের জন্য। আর শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে যে চুক্তির আলোকে কোনো পদক্ষেপ নিয়েছে, এইটার রাষ্ট্রের ব্যাপার। এই প্রশ্নের জবাব চিফ প্রসিকিউটরের অফিস দিতে পারবে না। এটা হচ্ছে যে আমাদের পক্ষ থেকে আমরা তথ্যাদি তাদের কাছে দিয়েছি এবং যে ভারতের সাথে বহিঃসমর্পণ চুক্তি যেটা আছে, অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি, সেই চুক্তির আলোকে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তটা সরকারকে নিতে হয়। সুতরাং সরকারের কাছে আমরা তথ্যাদি প্রেরণ করেছি। সরকার আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে কখন কিভাবে চাইবেন বা ইতিমধ্যে চেয়েছেন কিনা সেটা সরকার বলতে পারবেন, এটা আমাদের জানা নেই এখন পর্যন্ত। এক্সট্রাডিশনের ব্যাপারে আমরা এখন পর্যন্ত জানি না যে এটা এক্সট্রাডিশন রিকোয়েস্টটা ইতিমধ্যে করা হয়েছে কিনা, হয়তো আমরা যদি জানতে পারি তখন আপনাদের জানাতে পারবো। তার মানে হচ্ছে রেড অ্যালার্টের বিষয়ে আপনাকে জানেন না? রেড অ্যালার্টের ব্যাপারে আমাদের দিক থেকে ফর্ম ফিল আপ করে আমরা পাঠিয়েছি, কিন্তু ইন্টারপোল এটা অ্যাক্টিভ করেছে কিনা সেইটা তথ্য আমার কাছে নাই। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অর্থাৎ পুলিশের আইজিপি অফিস এটা বলতে পারবে। আরেকটা আপডেট দিবেন আমাদের, এই বিল্ডিং এ কবে আসবে? আমরা আজকে এটা আলোচনা করে সিদ্ধান্ত নেব যে কবে নাগাদ আসবে। এটা এখন রেডি অবস্থায় আছে, যে কোনো সময় আমরা উঠবো। আমাদের রুমটা একটু কফি টফি বেসন টেসনের ব্যবস্থা করে দিয়ে ভালো হয়। আয়নাঘর চিনো? আয়নাঘর বানাইতে পারে। দর্শক, শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড অ্যালার্ট বিষয়ে কথা বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। আমরা সরাসরি ছিলাম সেখানে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ, গণমাধ্যম প্রসঙ্গ শীর্ষক সংলাপে কথা বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। বিকজ আমাদের এখানে প্রচুর ক্লায়েন্ট আছে, তার পার নাইট হোটেল ভাড়া হচ্ছে $500, তার আমার ডেইলি অ্যালাউন্স দিতে হয়, দিয়ে আমি একটা ছবি পাঠিয়েছি, এটা আমি দিচ্ছি, অমনি দেখলেন যে পুরো বাংলাদেশের 3000টা নিউজ আইটেল সবাই ওটা চুরি করে ফেলতেছে। আপনি কন্টেন্ট প্রোটেকশন না দেওয়ার কারণেই আমাদের সাংবাদিকরা বেতন ভালো পাচ্ছেন না। এটা একটা খুব বড় রকমের একটা বাজে আমি এটা বলতেছি যে আমাদের এই কন্টেন্ট প্রোটেকশন দিতে হবে। যারা যারা অরিজিনাল কন্টেন্ট করেন তাকে আমার প্রোটেকশন দিতে হবে, তার কপিরাইট আমাকে দিতে হবে। সাংবাদিক, সত্যিকার অর্থে সাংবাদিকতা একটা চিপ বিষয় না,
কিছু কিছু জিনিস আপনার এমন হইতে পারে, যেমন এস আলমের আপনার যদি আপনি পুরো নেটওয়ার্ক সে কীভাবে কাজ করে তাকে নিয়ে যদি আপনি একটা ভালো রিপোর্ট করতে যান, আপনার দেখা যায় 30টা সাংবাদিক লাগতেছে। আপনি ক্রস কান্ট্রি, তাকে আপনি সিঙ্গাপুরে পাঠানো লাগছে, আপনাকে লন্ডনে পাঠানো লাগছে, তার ফিনান্সিয়াল ডেটাগুলো আপনার কেনা লাগছে, হাজার হাজার টাকা। আমি 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 এই তার এই যে জার্নালিজমটাকে তো আমার প্রোটেকশন করার তো আমার দরকার। এই জায়গাটা তো আমরা কেউ বলছি না। আপনি এটা করেন কপিরাইট ইনফ্লুয়েন্সে, এটা নিয়ে সবাই আওয়াজ দেন। আর একটা হচ্ছে যে বেসিক মিনিমাম পে নিয়ে সবাই আওয়াজ দেন। গার্মেন্টসের শ্রমিকরা আমাদের এরা মহৎ, গার্মেন্টস শ্রমিকদের যে আন্দোলন আমি মনে করি মহৎ একটা গ্রুপ। তারা যদি পারে তাদের এই যে বেসিক মিনিমাম পেটা ইনশিওর করতে, আমরাও পারবো। প্রত্যেকটা সাংবাদিক এটা নিয়ে জোর ইয়ে উচিত যে যেই আসবে সংবাদ করতে এত টাকার নিচে বেতন দিতে পারবেন না, সরি, নাহলে পত্রিকা চালাবেন না, ওয়েবসাইট চালাবেন না, ঘরে বসে থাকেন, দরকার নাই আপনার ইয়েতে। এই জায়গাটা আমাদের ব্রুটালি এনফোর্স করতে। আমি লেয়ার আফটার লেয়ার ওই যে সেকেন্ড গেট থার্ড গেট আমি এগুলোতে আমি যেতে চাই না সেটা। এবং এটার ব্যাপারে আমাদের ইউনিয়নের বলতে হবে। আমাদের ইউনিয়ন আমাদেরকে বছরের পর বছর তারা আমাদেরকে ফেল করছে। আমাদের যারা সিনিয়র, যারা এখন অনেকে মারা গেছেন, তারা বাড়িধারার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন এসে উত্তরার প্লটের জন্য আমাদেরকে বিক্রি করছেন। পরের জেনারেশন, এখনকার জেনারেশন এসে পূর্বাঞ্চলের প্লটের জন্য। অন্য প্রসঙ্গ, ঘন কুয়াশা ও বেপরোয়া গতির কারণে মুন্সিগঞ্জে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের একাধিক স্থানে সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে মারা গেছেন এক প্রাইভেট কার চালক, আহত হয়েছেন কমপক্ষে 15 জন। হাইওয়ে পুলিশ জানায়, ঘন কুয়াশায় ঢাকা ছিল মহাসড়ক। সকাল 7টা নাগাদ একটি কভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয় সিরিয়ালে দাঁড়ানো একটি প্রাইভেট কার। গাড়ি চালক ফরহাদকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিলে তাকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়া হাসারা, চালতিপাড়া, ধলেশ্বরী টোল প্লাজার কাছে 3টি বাস এবং কমপক্ষে 8টি গাড়ি ও পিকআপের সংঘর্ষ হয়েছে। বেলা 12টার দিকে শ্রীনগরে কেওটখালী এলাকায় 2টি বাসের সংঘর্ষে 3 জন আহত হয়েছে। এরই মধ্যে যানগুলো উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ। স্বাভাবিক হয়েছে রুট। এখানে অনেক কুয়াশা ছিল ভাই, গাড়ির স্পিড কম ছিল। তারপর আপনার সামনে একটা কভারম্যান একটা প্রাইভেটের পিছনে মারিছে, মারার পরে এনা পরিবহন মারিছে। তারপরে এখানে গাড়ি জমে যাওয়ার কারণে আপনার হ্যাঁ একেবারে এক গাড়ি, আমার পিছনে আরো গাড়ি ছিল, আরো গাড়ি বাই মার খেয়েছে। যে অবস্থাটা খুবই খারাপ অবস্থা, কিন্তু তাও আল্লাহ পাক লাখ লাখ শুকরিয়া যে সবাই মোটামুটি ভালো আছে। 4-5 জন লোক একটু আহত হয়েছে। আমরা দ্রুত যানজট নিরসনের জন্য কাজ করেছি। এখন মোটামুটি যানজট নিরসন নাই। এই হলো অবস্থা। প্রচন্ড কুয়াশার কারণে মূলত অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। এইমাত্র শ্রীনগর হাসপাতালে এই প্রাইভেট কারের যে ড্রাইভার ছিলেন উনি সম্ভবত মারা গেছেন। আর বাদ বাকি আল্লাহর রহমতে সবাই বেশ কিছু আহত আছে, তবে তারা আউট অফ ডেঞ্জার। শ্রীনগরের কেওটখালীতে সবশেষ দুর্ঘটনাস্থলে আছেন আমার সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সেখানকার বিস্তারিত খবর তার কাছ থেকে জেনে নেব। আরাফাত, এই এক্সপ্রেসওয়ে তো দুই দিকে আলাদা চলাচলের ব্যবস্থা রয়েছে, কিন্তু দুর্ঘটনার কারণ কি হতে পারে বলেন? ইশরাত, দেখুন আসলে সকাল থেকেই আসলে এই সড়কটিতে আজ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং আসলে 6তম বারের মতন আসলে আরো একটি দুর্ঘটনা ঘটেছে কেওটখালী এলাকায়। এবং কেওটখালী এলাকায় যে আসলে মিজান পরিবহনের যে একটি বাস, সেটি কিন্তু 12:30টার দিকে সর্বশেষ দুর্ঘটনায় কবলে পড়ে এবং থেমে থাকা অপর আরেকটি বাসকে বাঁচাতে গিয়ে কিন্তু পাশের যে রেলিং, সেই রেলিং এ ধাক্কা দেয় এই বাসটি এবং এই বাসের 3 থেকে 4 জন আহত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এই নিয়ে কিন্তু এখন পর্যন্ত এই সড়কটিতে আজকে 6টি দুর্ঘটনার ঘটনা ঘটলো এবং প্রতিটি দুর্ঘটনায় কিন্তু আসলে আহতের ঘটনা ছিল। এবং সকালে যে ঘন কুয়াশায় 4টি দুর্ঘটনা ঘটেছে, সেই ঘটনায় কিন্তু একজন এখন পর্যন্ত মারা গিয়েছে। এবং আপনি যেটি বলছিলেন, এটি যদিও আসলে লাইন 2টি আলাদা, তবে আসলে আজ সকাল থেকে বেশ ঘন কুয়াশা পড়ে, যার কারণে কিন্তু আসলে নিকট দূরেও আসলে অনেকটাই চিত্র আবছা ছিল, যে কারণে আসলে কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে সকাল থেকে আসলে 4টি দুর্ঘটনায় 10টি যানবাহন কিন্তু আসলে দুর্ঘটনার কবলিত পড়ে। এবং বেলা কিন্তু 11টার দিকে একটি এবং পরবর্তীতে সর্বশেষ 12:30টার দিকে এই যে পেছনের বাসটি আসলে দুর্ঘটনায় পড়ে। এই নিয়ে মোট কিন্তু 13টি যানবাহন আজকে দুর্ঘটনায় কবলে পড়লো এবং সর্বশেষ যে যানবাহনটি, যে বাসটি দুর্ঘটনায় কবলে পড়েছে, সেটি কিন্তু এখন উদ্ধার তৎপরতা পুলিশ এবং ফায়ার সার্ভিস চালাচ্ছে। এই ছিল এখনকার মতো সর্বশেষ। ইসরা, ধন্যবাদ আপনাকে আরাফাত।
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। শনিবার রাত 2:30টার দিকে চাঁদপুরের হাইমচর ও বরিশালের হিজলা সীমান্ত ঘেঁষা মেঘনা নদীতে হয় এই দুর্ঘটনা। চাঁদপুর নৌ থানার ওসি ইকবাল হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া এমভি প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বরিশালের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসছিল এমভি কীর্তনখোলা 10 লঞ্চ। পথে ঘন কুয়াশায় মুখোমুখি সংঘর্ষ হয় নৌযানগুলোর। ক্ষতিগ্রস্ত হয় দুটি লঞ্চের একাংশ। আহত হয়েছেন সামনে ও পাশে থাকা আরোহীরা। অবশ্য কারো অবস্থায় গুরুতর নয়। আওলাদের যাত্রীদের আরেকটি লঞ্চের মাধ্যমে বরিশাল পৌঁছে দেওয়া হয়। নিরাপদে ঢাকায় এসে পৌঁছায় যাত্রীবাহী কীর্তনখোলা। গণপরিষের কারণে ব্যাপার এটা খুব একটা কিছু নাই, যার কারণে আসছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি নেই। জাস্ট ওইটা ওই যে আওলাদ 10-এর সম্ভবত অল্প একটু ড্যামেজ হয়েছে, বুঝতে লাগছে আর কিছু না। কোনো যাত্রী মানে ক্ষতি বা লঞ্চের এমন কোনো ড্যামেজ কোনো কিছুই হয় না। টঙ্গীতে বেইলি ব্রিজ ভেঙে তুরাগ নদে পড়ে যাওয়া ট্রাক উদ্ধারে কার্যক্রম শুরু করছে সড়ক ও জনপথ বিভাগ এবং বিআইডব্লিউটিএ। দুর্ঘটনার একদিনের বেশি সময় পর ঘটনাস্থলে গেলেন কর্মকর্তারা। তারা নিশ্চিত করেছেন আজ থেকেই শুরু হবে উদ্ধার কাজ। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ব্রিজটি ঠিক করতেও ব্যবস্থা নেওয়া হবে। এদিকে দুর্ঘটনা কবলিত ট্রাকের চালক আহত হলেও খোঁজ নেই হেলপারের। দুর্ঘটনার পর থেকেই ভোগান্তিতে পড়েছেন ঢাকা ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারীরা। নির্দেশনা মেনে ট্রাক চালকরা কামারপাড়ার মুন্নু গেট দিয়ে আসা যাওয়া করছেন। অন্যদিকে গণপরিবহন চালকদের ফ্লাইওভার ব্যবহারের পরামর্শ দিয়েছে হাইওয়ে পুলিশ। ব্রিজটাকে আসলে তো উঠানো যাবে না, এই সরাসরি উঠানো যাবে না, একে কেটে কেটে উঠাইতে হবে। সেই ব্যবস্থাটা অব্যাহত থাকবে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোক কিন্তু এখানে ভিজিট করে গেছে, তারা দেখে গেছে, কিন্তু এটা তো তাৎক্ষণিকভাবে ট্রেনে উঠানো সম্ভব না। এটা আমাদের একটা সময় সাপেক্ষ ব্যাপার। পূর্বাঞ্চলে প্রাইভেট কারের ধাক্কায় বুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় গ্রেপ্তারকৃত 3 আসামির 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মহসিনের আদালত রিমান্ড মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী জানান, সড়ক পরিবহন আইনে গ্রেফতার হওয়া মুবিন আল মামুন, মিরাজুল করিম ও আসিফ চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য তদন্তকারী কর্মকর্তারা 5 দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে 2 দিন মঞ্জুর করেন বিচারক। এদিকে ডোপ টেস্টের পর 2 আসামির বিরুদ্ধে মাদক সেবন ও পরিবহনের মামলা দিয়েছে রূপগঞ্জ পুলিশ। 20 ডিসেম্বর রাতে পূর্বাঞ্চলের রাস্তার পাশে পুলিশের চেকপোস্টে দাঁড়ানো মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয় একটি প্রাইভেট কার। ঘটনাস্থলে প্রাণ হারান বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত হন মেহেদি হাসান ও অমিত সাহা। দুর্ঘটনা না, এটা হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড। একজনকে হত্যা করা হয়েছে, আপনারা জানেন, মাসুদকে। আর যে বাকি 2 জন আছে তারা মুমূর্ষু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে। সড়ক পরিবহন আইনের মামলায় তাকে 2 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। পঞ্চগড়ের বোদা উপজেলায় সাকোয়া স্কুল ও কলেজ মাঠে আজ হবে বিএনপি সমাবেশ। সেখানে রয়েছেন আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন। সরাসরি যাচ্ছি তার কাছে। রবিন, সমাবেশ স্থলের সার্বিক প্রস্তুতি আপনি কেমন দেখছেন এবং কটা নাগাদ ভার্চুয়ালি যুক্ত হতে পারেন তারেক রহমান, এবং সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। ইশরাত, তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন না। মূলত এই জনসভায় সরাসরি বা সশরীরে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সাকোয়া স্কুল মাঠে সেই সমাবেশকে ঘিরে সার্বিক যত ধরনের প্রস্তুতি সেসব ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এবং আসতে শুরু করেছেন জনসভায় যোগ দিতে সাধারণ মানুষ। এবং এখান থেকে, অর্থাৎ এই দেশের একেবারেই উত্তরের জেলা পঞ্চগড় সীমান্তবর্তী অঞ্চল, এখান থেকে একটি বার্তা দিতে চায় স্থানীয় বিএনপি। সেটি হচ্ছে সাম্য এবং সম্প্রীতির বাংলাদেশের বার্তা। এখানে এই অঞ্চলে বিশেষ করে সনাতনদের বেশ সনাতন অধ্যুষিত অঞ্চল এবং সেই সঙ্গে আদিবাসীরাও রয়েছে। সকলে মিলে সম্প্রীতির যে বাংলাদেশ সেটি এখন পর্যন্ত রয়েছে এবং আগামীতে অব্যাহত থাকবে, এমন প্রত্যয়ের কথা তুলে ধরার চেষ্টাই থাকবে আজকের এই সমাবেশে। এবং সমাবেশে যোগ দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই অংশগ্রহণকে কেন্দ্র করে তিনি ইতিমধ্যেই ঢাকা থেকে ঠাকুরগাঁও এসে পৌঁছেছেন। এই পঞ্চগড়ের পার্শ্ববর্তী জেলায় ঠাকুরগাঁও, এবং ঠাকুরগাঁও বিএনপি মহাসচিবের নিজ এলাকাও বটে। এবং সেখান থেকেই তিনি এই সাকোয়া স্কুল মাঠের এই সমাবেশে যোগ দেবেন। এখানকার যিনি সদস্য সচিব, অর্থাৎ পঞ্চগড় জেলা বিএনপি সদস্য সচিব এবং এই নির্বাচনী আসনের যিনি দায়িত্বে রয়েছেন ফরহাদ হোসেন আজাদ, তিনি যেমনটি বলছেন যে সম্প্রতি 5 আগস্টের অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সাম্প্রদায়িক নানান ধরনের উস্কানি এবং বাংলাদেশ নিয়ে নানান রকমের অপপ্রচার ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে এই সাম্য এবং সম্প্রীতির সমাবেশ থেকে বাংলাদেশ একটি বার্তা দিতে চায় যে বাংলাদেশে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং আগামীতে ঘটার কোনো শঙ্কাও নেই। সকলে মিলে
অসাম্প্রদায়িক যে বাংলাদেশ সেই চেতনাটা ধারণ করে সামনের দিকে এগিয়ে নেবে নতুন বাংলাদেশ, এমন প্রত্যয়ের কথাই তারা আসলে এখান থেকে তুলে ধরতে চান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন, আগামীর বাংলাদেশের ভাবনা, সেসব বিষয়েও স্পষ্ট হবে এবং এই অঞ্চলের মানুষের জন্য নিশ্চয়ই কোনো ধরনের বার্তা থাকবে, সেই অপেক্ষায় সকলে। ধন্যবাদ আপনাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের 3 ব্যাংকে 16 অ্যাকাউন্টে 21 কোটি টাকার সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক, যা ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে। রোববার দুদক থেকে এই তথ্য জানা গেছে। আনিসুল হকের হিসেবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসেবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা এবং অন্য এক হিসেবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকার তথ্য পেয়েছে দুদক। অন্যদিকে সিটিজেন ব্যাংক ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের 9টি ব্যাংক হিসেবে মিলেছে 15,11,83,000 টাকা। দুদক জানায় অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। নরসিংদীতে দুর্বৃত্তদের গুলিতে ছাত্রদল কর্মী হুমায়ুন কবির নিহতের ঘটনায় মামলা হয়নি, ধরাও পড়েনি কেউ। পুলিশ বলছে জড়িতদের শনাক্তে কাজ চলছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে হস্তান্তর করা হবে পরিবারের কাছে। হুমায়ুন কবির মেহেরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সদস্য। প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার রাতে সদর উপজেলার 5 দোনায় ব্যাডমিন্টন খেলার সময় হুমায়ুনকে ডেকে নেয় কয়েকজন, এরপর গুলি করে তাকে হত্যা করা হয়। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। হুমায়ুনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। দেশে শিক্ষিত বেকারের সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে, এমনটাই জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে রাজধানীর একটি হোটেলে উচ্চশিক্ষায় বৈশ্বিক মান বাংলাদেশের করণীয় শীর্ষক সেমিনার ছিল। সেই অনুষ্ঠানে তিনি বলেন, গত 1.5 দশক ধরে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে প্রচণ্ড অনিয়ম হচ্ছে। দীর্ঘমেয়াদে ভঙ্গুর করে দেওয়া হয়েছে প্রতিষ্ঠানগুলোকে। এ সময় শিক্ষা উপদেষ্টা অভিযোগ করেন, শিক্ষকদের আলোচনায় শুধু রাজনীতি থাকে, গবেষণা থাকে না। কেন এমন পরিস্থিতি তৈরি হলো সেটি বুঝেই এগোতে হবে, জানান ওয়াহিদ উদ্দিন মাহমুদ। ভাতা বৃদ্ধির দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ঘোষণা দিয়ে শাহবাগ অবরোধ করেছে বিএসএমএমইউ সহ সব মেডিকেলের প্রাইভেট ট্রেনি চিকিৎসকরা। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানবো আমার সহকর্মী তাজনুর ইসলামের কাছ থেকে। তাজনুর, কর্মবিরতি আর অবরোধের কারণে ভোগান্তির চিত্রটা আপনি দেখছেন, সেই ব্যাপারে আমাদেরকে জানাবেন এবং সচিবালয়ে যে প্রতিনিধি দল গিয়েছে তাদের বার্তা আসলে কি? না দেখুন, সচিবালয়ের প্রতিনিধি দলের সেই খবরটা এখনো জানা যায়নি, কেননা কেবলমাত্র 1 ঘন্টার মতো হলো তারা আসলে হয়তো সচিবালয়ে পৌঁছেছেন। সেই বৈঠকের খবর আরো পরে হয়তো জানা যাবে। তবে এই মুহূর্তে যেই দৃশ্যটি আমি দেখাতে চাই সেটি হচ্ছে শাহবাগের যে অবরোধ, আপনি দেখতেই পাচ্ছেন যে পুরো মোড় যেটি সেটি অবরোধ করা হয়েছে, যার ফলে সবগুলো গাড়ি তো স্বাভাবিকভাবেই শাহবাগ এত ব্যস্ততম একটি জায়গা, সেই জায়গাটাতে কিন্তু সব গাড়ি এরই মধ্যে যেই গন্তব্যগুলোতে গাড়িগুলো যাচ্ছিল সেগুলো কিন্তু এর মধ্যে বন্ধ হয়ে গিয়েছে। তবে একটি চিত্র আমি আলাদা করে একটু দেখাতে চাই, সেটি হচ্ছে শাহবাগ মোড়ে দায়িত্বরত যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন তারা কিন্তু এরই মধ্যে এই যে চিকিৎসকদের যারা এখানে আন্দোলন করছেন তাদের সঙ্গে কিন্তু এরই মধ্যে কথা বলতে এসেছে। কোনোভাবে তাদেরকে এই যে সড়ক অবরোধের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত তারা প্রত্যাহার করবেন কিনা, কিংবা স্বাভাবিকভাবেই যেই জনভোগান্তি এই মুহূর্তে তৈরি হচ্ছে সেই ভোগান্তি থেকে পরিত্রাণ পেতে তারা এই যে যেই সিদ্ধান্ত নিয়েছেন সড়ক অবরোধে সেটি থেকে সরে আসবেন, সেই সমস্ত বিষয় কিন্তু বেশ তাদের মতো করে কথাবার্তা চালিয়ে যাচ্ছেন। তবে যে বিষয়টি দাবির যে জায়গাটি, অর্থাৎ ভাতার পরিমাণ 25 থেকে 50,000 করার যে দাবি, সেই দাবিতে কিন্তু চিকিৎসকরা অনড় রয়েছেন। তবে আমি একটু আগে যেটি বলেছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ আরো আগে থেকেই চিকিৎসকদের এই দাবির সঙ্গে একমত পোষণ করেছেন এবং সেই একমত পোষণ করে তারা কিন্তু এরই মধ্যে একটি আনুষ্ঠানিক প্রস্তাবনা যেটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, হয়তো সেই প্রস্তাবনার ব্যাপারে মন্ত্রণালয় থেকে একটি ইতিবাচক সিদ্ধান্ত পাওয়ার পরেই কিন্তু এই যে চিকিৎসক। তাজনুর, ধন্যবাদ আপনাকে। সেখানকার বিস্তারিত খবর আপনি জানাচ্ছিলেন আমাদের। আমনের মৌসুমে চালের বাজার অস্থির, পর্যাপ্ত সরবরাহ থাকলেও সুফল মিলছে না দামে। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। দাম বৃদ্ধির জন্য খুচরা, পাইকারি এবং মিল মালিকরা দুষছেন পরস্পরকে। দোষারোপের খেলায় নাকাল ক্রেতারা। এদিকে ব্যবসায়ীরা বলছেন, আন্তর্জাতিক বাজারে চড়া দাম আর ডলারের উচ্চ মূল্যের কারণে বাড়ছে আমদানি জাতের মূল্য।
দেশে এখন আমনের ভরা মৌসুম, অথচ এর সুফল নেই বাজারে। পাইকারি এবং খুচরা পর্যায়ে দাম ঊর্ধ্বমুখী। 2 সপ্তাহের ব্যবধানে পাইকারিতে 50 কেজির বস্তা প্রতি দাম বেড়েছে 250 থেকে 300 টাকা পর্যন্ত। এর প্রভাবে খুচরা পর্যায়ে মিনিকেটের দাম 7 থেকে 8 টাকা, আর মোটা ও মাঝারি চালের দাম বেড়েছে কেজিতে 4 থেকে 5 টাকা। এমন চড়া দামে হতাশ ক্রেতারা। আমাদের একটা নিজস্ব বাজেট থাকে যে আমরা এই টাকার ভিতরে আমরা মাস চালাই নেব, সেক্ষেত্রে আমাদের তো ওই থেকে আমাদের কনসিডার করে স্যাক্রিফাইস করে অল্প করে মানে যেভাবে হোক চালাই নিতে হয়। কেনাকাটা কমিয়ে দিই, খাবার কমিয়ে দিই, এইভাবে একটা ম্যানেজ করা, সংসার একটা ম্যানেজ করার একটা বিষয় থাকে। বাজারে এখন সবচেয়ে কম দামি চাল গুটি স্বর্ণা, কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকায়। পাইজাম 58 আর মিনিকেটের জন্য গুনতে হবে মানভেদে 72 থেকে 78 টাকা। 75 থেকে 80 টাকার নিচে মিলছে না নাজিরশাহী। খুচরা ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, মিলাররা সিন্ডিকেট করে দাম বাড়িয়ে দিচ্ছে। মেলহারারা মাল দিতে চায় না, টাকা নিয়ে মাল দিতে চায় না, অর্ডার নিতে চায় না। মিলের দাম বাড়ছে 100, মনে করেন বস্তা প্রতি 50 টাকা, কেজিতে 1 টাকা, এরা বাড়াইছে 2 টাকা। মিলাররা বাড়ায়, এরা আনে, কিন্তু মিলাররা যে এখন কেন বাড়াইতেছে, এই সিজনে তো বাজার বাড়ার কথা না। ধানের চড়া দামের অজুহাত তুলছেন আড়তদাররা, পাশাপাশি দাম বৃদ্ধির জন্য গুটি কয়েক কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেও দায়ী করছেন। মিলাররা এতটা না বাড়াইলেও পারত, তারা একটু চালের দামটা অস্বাভাবিক বাড়াই দিচ্ছে। কারণ একদিনে 2 দিনে 200 টাকা 400 টাকা চালের বাজার বাড়ে, এটা আমার জীবনের আলোকে নাই। ব্র্যান্ড আসার পর থেকে কনজিউমার ব্র্যান্ডারদের হাতে আসলে বাজারটা নিয়ন্ত্রণে আছে। ওনাদের তো লক্ষ লক্ষ টন ধান তাদের কাছে মজুদ রয়েছে, ওরাই আসলে রেটটা বাড়ায়, ওরাই কমায়। স্থানীয় উৎপাদনে চালের চাহিদা মিটছে না এমন দাবি মিল মালিকদের। বলছেন আমদানি করা চালের বাড়তি দাম এবং ডলারের উচ্চ মূল্যের প্রভাব পড়ছে দামে। খুব ধীর গতিতে আমদানিটা হচ্ছে, যদি আমদানিটা দ্রুত হয় এবং আমদানির প্রাইসটা যদি কমে আসে, তাহলে অভ্যন্তরীণ মার্কেটের ধান এবং চাউলের দাম কমতে পারে। ডলারের দামটা যদি স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা যায়, আগে যেন 20 টাকা ছিল বহুদিন যাবত, যদি 120 টাকাতে যদি বিল পারচেস হয়, তা আমার মনে হয় যে তাহলে দাম আর পাবে না। রাষ্ট্রায়ত্ত সংস্থা টিসিবির তথ্য বলছে, 1 বছরের ব্যবধানে চিকন ও মাঝারি চালের দাম বেড়েছে 14%, আর মোটা চালের দাম বেড়েছে 7%-এরও বেশি। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। শীতের আবহে গ্রাম বাংলায় যেন উৎসবের আমেজ। লালমনিরহাট ও জামালপুরে চলছে জামাই মেলা। পরিবার পরিজন নিয়ে উৎসবে মেতেছে মানুষ। এসব মেলায় পাওয়া যাচ্ছে ঐতিহ্যবাহী সব শীতের পিঠা। বসেছে মাছের বাজারও। আমন ধান উঠে গেছে কৃষকের ঘরে। ফাঁকা পড়ে থাকা ফসলের মাঠে আয়োজন করা হয়েছে বারোয়ারি মেলার। জামালপুরের মাদারগঞ্জে চলছে জামাই মেলা। মন্ডা মিঠাইয়ের সাথে বসেছে মাছের বাজার। সপ্তাহব্যাপী এই মেলা শুরু হয়েছে বিজয় দিবসের পর থেকে। তৈজসপত্র থেকে আসবাব সবকিছুই এক মেলায় হচ্ছে বিকিকিনি। একটা জামাই হিসেবে যেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন, নিত্য নতুন সবকিছু এখানে পাইতেছি। জামাই আদর তো সবসময় ভালোই হয়, কখনো তো খারাপ হয় না, তবে জামাই মেলা উপলক্ষে এটা একটু বেশি হয়। শীতের পিঠের সময় তো এখন জামাইরা শুধু এসে যে খাইয়ে যাবো তা না, এই মেলাতে এসে বেশ কিছু বাজার সাজার করে নিয়ে ওই জামাই শ্বশুর বাড়ি যাবে। যদি বিবাহিত থাকতাম তাহলে বউ নিয়ে হয়তো এই মেলা আরো সুন্দরভাবে উপভোগ করতে পারতাম। সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভবিষ্যতে জামাই হতে পারি। জামাই মেলা আসছি কিন্তু জামাই নাই। 3টার পর থেকে মনে করেন এই মেলাতে মানুষের উপরে জায়গা দেওয়া যায় না, এরকম মানুষ হয়, ভরপুর মানুষ, হাজার হাজার মানুষ হয়। পুরো মেলা সিসি ক্যামেরার আওতাধীন এবং আমাদের 200 স্বেচ্ছাসেবক কর্মী তারা সর্বক্ষণ এই মেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। বিজয় দিবসের দিন থেকে লালমনিরহাট সদরের বড়বাড়ি এলাকায় চলছে 2 সপ্তাহব্যাপী মেলা। এই মেলার বড় আকর্ষণ গ্রামীণ পিঠাপুলি। এত পিঠা দেখলাম যে এখানে অনেক পিঠার নামই আমি জানি না। তেল পিঠা, নারিকেল পিঠা, ঝিনুক পিঠা, তাল পিঠা, তারপর গড়গড়ি পিঠা, গ্রাম অঞ্চলে বলে গড়গড়ি পিঠা, তারপর নকশি ফুল পিঠা, মনপুরা, হৃদয়হরণ। মেলাতে যে পিঠাগুলো থাকে সেগুলো হচ্ছে কন্টিনিউ চেঞ্জ করা হয়, একই আইটেম আর কি প্রত্যেকদিনই থাকে না। আমরা সবসময় গরম গরম মানে তৈরি করে এখানে হচ্ছে সেল করার জন্য নিয়ে আসা। এখানে পিঠা মেলা ছাড়া বিভিন্ন রকম খেলা হচ্ছে, জাদু প্রদর্শনী হচ্ছে। মেলার এক প্রান্তে বসেছে মাছের বাজার। দিনটায় প্রায় ৬০-৭০ হাজার টাকার মাছ বিক্রি হয়। আমাদের মৎস্য মেলা উদ্বোধন হয়েছে, তারপরে পিঠা মেলা বিকেল হলো। এখানে প্রায় এ পর্যন্ত 200-র ঊর্ধ্বে দোকান এখানে রয়েছে। জামাইকে নিয়ে আসবে,
সকালবেলা মাছ কিনে তার বাবার বাড়িতে যাবে, বাড়িতে গিয়ে শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন দিয়ে দুপুরবেলা খেয়ে আবার বিকালবেলা এসে তারা পিঠা খাবে। আমরা চাই এই প্রজন্মের বাচ্চাদেরকে এই পিঠাতে আসক্ত করা এবং বিশেষ করে এই গ্রামীণ হারিয়ে যাওয়া এই পিঠা যেন পুনরায় ফিরে আসে। প্রতিটি আয়োজনে বিকেলের পর থেকে গভীর রাত পর্যন্ত থাকছে উপচে পড়া ভিড়। গ্রামীণ সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে উঠেছে এসব মেলা। সাবরিনা লিজা, যমুনা নিউজ।